হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের পর্ব নতুন। আহ, সকলে যারা যুক্ত হচ্ছে তারা একটু কমেন্টে জানাবে সবকিছু ঠিক আছে কিনা। আমি আজকের পর্বটা কন্টিনিউ করছি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের প্রতিদিন এই পর্বটা দেখতে তোমরা আমাদের TWS একাডেমি চ্যানেলে সকাল 8টাতে যুক্ত হতে পারো সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এই পর্বটি তোমাদের হেল্পফুল হবে, তো অবশ্যই সকলে বেস্ট প্রিপারেশন নিতে, চাকরির প্র্যাকটিস ক্লাস করতে TWS একাডেমিতে এই ক্লাসটি প্রতিদিন ফলো করতে পারো। আমরা প্রথমে প্রশ্নে আসবো, তাছাড়া আরো একটা জিনিস বলি, যারা WEP KP অল PYQs তার সমাধান চাও তারা আমাদের TWS একাডেমি অ্যাপে নতুন একটা ব্যাচ লঞ্চ হয়েছে, সমাধান ব্যাচ, যেখানে সমস্ত PYQs করানো হয়েছে সেখানে, এবং তার সঙ্গে সমস্ত ক্লাসের ভিডিও তো সলিউশনও দেওয়া হবে। সেটা ম্যাথ, জিকে, রিজনিং, ইংরেজি সমস্ত ক্লাসের ভিডিও সমাধান তোমরা পাবে। 399 টাকা, দেখো এখন অফার চলছে অবশ্য, তো 399 টাকায় তোমরা স্পেশাল অফারে পেয়ে যাবে এই ব্যাচটি। তো অবশ্যই তোমরা TWS একাডেমি আমাদের অ্যাপ চেক আউট করতে পারো, সেখানে এই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আর সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনে যুক্ত হয়ে যাবে। 2024 সালে পালিত হওয়া ধরিত্রী দিবসের থিমটি হলো কি? ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব পৃথিবী দিবস আমরা বলি যেটাকে, পৃথিবী দিবস, এটাই কয়েকদিন আগেই পালন হয়ে গেল। কবে? সেটা 22শে এপ্রিল। 22শে এপ্রিল এই দিনে পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস পালন করা হয়। তো 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসের যে থিম ছিল এই বছর 2024-এর, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক হচ্ছে 2024-এর ওয়ার্ল্ড আর্থ ডে এর থিম ছিল। আচ্ছা, ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট, এটা ছিল 2023-এর থিম। এটা 2023 এর থিমটি ছিল ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেটস। ভারতীয় সংবিধানে কি ধরনের নাগরিকত্বের অস্তিত্ব আছে? নাগরিকত্বের অস্তিত্ব ভারতীয় সংবিধানে কি ধরনের নাগরিকত্ব আছে? ভারতীয় সংবিধানে পার্ট 2 এর মধ্যে 5 থেকে 11 নং ধারায়, 5 নং ধারা থেকে 11 নং ধারার মধ্যে আছে কি? নাগরিকত্ব সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তো ভারতের নাগরিকত্বর যদি আমরা ধরন বলি, সেটা কি ধরনের হবে? ভারতের নাগরিকত্বের ধারণা বা ভারতের যে নাগরিকত্বটা আছে সেটা সাধারণত একটা একক নাগরিকত্ব। খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নটা। তো ভারতে যে এই একক নাগরিকত্ব, এই ধারণাটা কোথা থেকে গৃহীত হয়েছে? পরীক্ষায় খুবই আসে প্রশ্নটা। ভারতে যে একক নাগরিকত্ব, সাধারণত যে সমস্ত দেশগুলো দ্বিকক্ষ বিশিষ্ট তোমার আইন সেখানে থাকে বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকে, অঙ্গরাজ্য অ্যান্ড কেন্দ্রীয়, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশগুলোতে দ্বিনাগরিকত্ব থাকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিনাগরিকত্ব স্বীকৃতি আছে সেখানে। আমাদের ভারতও কিন্তু একটা যুক্তরাষ্ট্র কাঠামো, একটা অঙ্গরাজ্য আইনসভা থাকে, মুখ্যমন্ত্রী, বিধানসভা, আলাদা একটা অঙ্গরাজ্য আইনসভা থাকে, তেমনই একটা কেন্দ্রীয় থাকে। তো আমাদের ভারত হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামো, কিন্তু ভারতে একক নাগরিকত্বের স্বীকৃত আছে। তো ভারতের যে একক নাগরিকত্ব, এটা এর ধারণা গৃহীত হয়েছে কোথা থেকে? পরীক্ষায় খুবই আসে। গৃহীত হয় কোথা থেকে বা কোন দেশ থেকে? সেটা হচ্ছে ব্রিটেন থেকে। ব্রিটেন যারা বলছো সেটাই সঠিক হবে, ব্রিটেন থেকে একক নাগরিকত্বের ধারণাটা ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে? চলো আরো একটা তোমার পলিটি থেকে প্রশ্ন। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আচ্ছা, খসড়া কমিটিতে সদস্য কতজন ছিল? খসড়া কমিটিতে 7 জন সদস্য ছিল। খসড়া কমিটির 7 জন সদস্যর মধ্যে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কে? তিনি হচ্ছে, কি হবে উত্তর বলো? ডক্টর BR আম্বেদকর, ভীমরাও রামিজ আম্বেদকর, তিনি ছিলেন আমাদের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। আচ্ছা, খসড়া কমিটিতে কতজন সদস্য? খুবই কিন্তু ইম্পর্টেন্ট এটা। খসড়া কমিটির মোট সদস্য ছিল 7 জন। ওকে, নেক্সট প্রশ্ন। কালাজ্বর কিসের দ্বারা সৃষ্ট হয়? কালাজ্বর একটা রোগ, এই রোগটা কিসের দ্বারা সৃষ্টি হয়ে থাকে? বল।
কালাজ্বর রোগটা সাধারণত এটা প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়ার দ্বারা এই রোগটি ছড়িয়ে থাকে। অ্যান্ড এই রোগটি অ্যাকচুয়ালি মাছি ছড়িয়ে থাকে। এটা প্রোটোজোয়া ঘটিত রোগ, কিন্তু মাছি এটা ছড়ায়। ওকে, নেক্সট, কোন বামন গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে? মিথেন গ্যাস বেশি পরিমাণে আছে কোন বামন গ্রহে? বামন গ্রহ সৌরজগতে কতগুলি আছে? মোট 5টি বামন গ্রহ আছে। সৌরজগতে 5টি বামন গ্রহের মধ্যে দেখো, প্লুটো, সেরেস, ইরিস, হাউমেয়া এবং মেকমেকে, এই 5টি হচ্ছে বামন গ্রহ। তো এর মধ্যে বামন গ্রহের মধ্যে মিথেন গ্যাস আছে সবচেয়ে বেশি। কোথায়? সেটা হচ্ছে প্লুটো গ্রহে সবচেয়ে বেশি পরিমাণে মিথেন গ্যাস আছে। আচ্ছা, প্লুটো কিন্তু একটা সময় পর্যন্ত আমাদের সৌরজগতের একটা গ্রহ ছিল, এটা একটা কুলীন গ্রহ ছিল, কিন্তু 2006 সালের পর থেকে এটা বামন গ্রহের মর্যাদা পায়, এবং এই প্লুটো হচ্ছে বর্তমানে বামন গ্রহ সমূহের মধ্যে সবচেয়ে বৃহৎ বামন গ্রহ। ওকে, নেক্সট, ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে কোন স্থান থেকে? ব্রহ্মপুত্র নদী আমাদের ভারতের কি এটা একটা প্রশস্ততম নদী? প্রশস্ততম নদী বা সবচেয়ে চওড়া নদী আমরা বলতে পারি কোনটি? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায়? কে বলতে পারবে? ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে চেমায়ুংদং হিমবাহ। চেমায়ুংদং হিমবাহ এটা তিব্বতে অবস্থিত। ওকে, আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর আমরা যদি বলি মোহনা কোথায়? মোহনা ব্রহ্মপুত্র নদ চিমাংদং হিমবাহ থেকে উৎস লাভ করেছে। এর দৈর্ঘ্য হচ্ছে মোট দৈর্ঘ্য আমরা যদি দেখি, গঙ্গা নদীর থেকেও কিন্তু দৈর্ঘ্য বড়, কিন্তু এটাকে ভারতের দীর্ঘতম নদী বলা হয় না, কারণ এটা ভারতে খুবই স্বল্প পরিমাণে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য আমরা যদি দেখি 2900 কিমি হচ্ছে এর মোট দৈর্ঘ্য। আর এর মোহনা কোথায়? এর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর, এটা পতিত হয়েছে মেঘনা নাম নিয়ে, এটা পরবর্তীতে পতিত হয়েছে। ঠিক আছে, দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? দিল্লির মতি মসজিদ, আচ্ছা, মতি মসজিদ দুটো হয়, একটা হচ্ছে দিল্লির মতি মসজিদ আর একটা হচ্ছে আগ্রার মতি মসজিদ। আগ্রাটা উত্তরপ্রদেশের আগ্রাও একটা মতি মসজিদ, মতি মানে হচ্ছে মুক্তা। তো মতি মসজিদ আগ্রায় একটা আছে, আরেকটা হচ্ছে দিল্লির মতি মসজিদ। দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেছিল যদি বলা হয়, তাহলে রাইট অ্যান্সার হবে কে? রাইট অ্যান্সার হবে এখানে ঔরঙ্গজেব, তিনি দিল্লির মতি মসজিদ নির্মাণ করেছিলেন। আর আগ্রার মতি মসজিদ নির্মাণ করেন কে? তাহলে এখানে আমরা অ্যান্সার নেব, আগ্রার মতি মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান তিনি আগ্রার মতি মসজিদ নির্মাণ করেছিলেন। শাহজাহান তিনি আরো কিন্তু অন্যান্য বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ মসজিদ নির্মাণ করেছিলেন, যেমন জামা মসজিদ আমরা বলতে পারি। পরীক্ষায় এখান থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন দিতেই পারে। জামা মসজিদ, লাল কেল্লা তিনি নির্মাণ করেছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তাজমহল, খাসমহল প্রভৃতি, শীষমহল, এসব তিনি নির্মাণ করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্নটা দেখি কি বলা হচ্ছে। ভারতের পশ্চিমতম দ্রাঘিমা রেখাটি হলো কোনটি? পশ্চিমতম দ্রাঘিমা রেখার কথা বলা হচ্ছে। ভারতের যদি আমরা বিস্তার দেখি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যদি বিস্তার দেখি, তাহলে দেখো ভারতের একদমই যদি উত্তর দিকের অক্ষরেখা দেখি আমরা, উত্তর দিকের অক্ষরেখা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা। ঠিক আছে, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে এটা ভারতের 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। এটা 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। এবং এই বিন্দুটার নাম আমরা বলে থাকি, উত্তর দিকের বিন্দুটার নাম হচ্ছে ইন্দিরাকল, তাই তো? আচ্ছা, এরপরে আমরা ভারতের পশ্চিমতম বিন্দু যদি দেখি, সেটা হচ্ছে কি? ভারতের পশ্চিমতম বিন্দু
এটা 68.60 পূর্ব দ্রাঘিমা থেকে 97°25' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। একদিকে গুহার মোটর আমরা এখানে পশ্চিমতম বিন্দু হিসাবে ধরতে পারি। তো 68°7' পূর্ব এখানে আমরা দেখব, সেটা হচ্ছে এই অপশন ডি। 68°7' পূর্ব দ্রাঘিমা হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দুর নাম। ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, এটা আমরা সকলেই জানি। তো সেখানে ভারতের হচ্ছে এই মোট বিস্তার। পরেরটা দেখো, ভারতে প্রথম কেন্দ্রীয় আইনসভা প্রতিষ্ঠিত হয় কবে? ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভা এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? দেখো এখানে ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভা প্রতিষ্ঠা করা হয়েছিল ভারতের যে দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ কেন্দ্রে। এটার প্রথম যে ব্যাপারটা বা প্রথম যেই বিষয়টা আসে সেটা হচ্ছে 1920 সালে ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এর আগে 1919 সালে একটা তোমার ভারত শাসন আইন পাশ হয়েছিল, যেটাকে আমরা মন্টেগু চেমসফোর্ড আইন বলি। সেই অনুসারে চেমসফোর্ড আইন অনুসারে ভারতের কেন্দ্রে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট এবং প্রদেশের বা যে সমস্ত অঙ্গরাজ্য প্রদেশ ছিল সেগুলোতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করার কথা বলা হয়েছিল। নেক্সট হচ্ছে, তো এটা আমরা দেখলাম কি মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারাই হয়েছিল। প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিজ্ঞান নিয়ে চর্চাকে কি বলা হয়? 10 নম্বর প্রশ্নটার উত্তর করো। প্রত্নতত্ত্ব সংক্রান্ত যে বিজ্ঞান সেটাকে আমরা কি বলি? প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে আর্কিওলজি। আর্কিওলজি হচ্ছে প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে বলে। আজ যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে মানবদেহের সর্বাপেক্ষা বড় হাড় কোনটি? দারুণ একটা প্রশ্ন। হোমওয়ার্ক আজকে, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? কমেন্টে সকলে জানিয়ে যাবে। এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেতেই পারো। সহজ মনে হবে, প্রশ্নগুলো অনেক সহজ। যারা প্র্যাকটিস করে তাদের কাছে সহজ, যারা একদমই পড়ে না তাদের কাছে কঠিন। তো যারা তোমরা এখানে জানো এই প্রশ্নটির উত্তর, সকলে কমেন্টে জানিয়ে যাবে। যতজন ক্লাস দেখছো সকলে কমেন্টে এটার উত্তর জানাবে। যদি তাপমাত্রা বেড়ে যায় শব্দের গতি কি হয়? গত দিনে পড়িয়েছিলাম শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়? কঠিনে সবচেয়ে বেশি হচ্ছে শব্দের গতি, তারপরে তরল, তারপর গ্যাসীয় মাধ্যম, আর শূন্য স্থানে একদমই শব্দের গতি থাকে না। তাপমাত্রার ক্ষেত্রে শব্দের গতি কি? তাপমাত্রার সঙ্গে শব্দের গতিটা হচ্ছে সমানুপাতিক। তাপমাত্রা যদি বাড়ানো হয় তো শব্দের গতিবেগ কি হবে? এটাও বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ার সাথে এটা সমানুপাতিক। দ্রাবিড় শৈলীর বিকাশ ঘটায় কারা? দ্রাবিড় শৈলী একটা শিল্প শৈলী, এটা একটা স্থাপত্য শৈলী। স্থাপত্য শৈলী এটা, ঠিক আছে। তো দ্রাবিড় স্থাপত্য শৈলীর বিকাশ ঘটায় কারা? চোল শাসকরা, রাষ্ট্রকূট শাসকরা, পান্ড্য শাসকরা, সাতবাহন শাসকরা। আচ্ছা, দ্রাবিড় বলতে আমরা সাধারণত দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে বোঝাই, যেমন তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়া, এইসব ভাষাগুলোকে আমরা দ্রাবিড় ভাষা বলে থাকি। এগুলো কিন্তু পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা। এই ভাষাগোষ্ঠী অঞ্চলগুলোকে আমরা দ্রাবিড় অঞ্চল বলি। তো দ্রাবিড় পাঞ্চবন আমাদের যে দ্রাবিড় অঞ্চল, সেই দ্রাবিড় অঞ্চলের যে শৈলী, বিভিন্ন স্থাপত্য শৈলী, সেগুলোর বিকাশ ঘটেছিল কারা? চোল শাসকরা বিশেষ করে বিকাশ ঘটিয়েছিল। চোলদের থেকে আমরা দেখেছি চোল শাসকেরা প্রথম রাজারা চোল তাঞ্জোরের রাজরাজেশ্বরের মন্দির নির্মাণ করেন। কে? চোল শাসক, প্রথম রাজারাজ, তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া চোল শাসকদের আরো আমরা বিভিন্ন মন্দির স্থাপত্য দেখতে পাই। চোলরা কিন্তু প্রচুর মন্দির স্থাপত্য করেছিল, যেমন চোলেশ্বর মন্দির, বিজয়ালয় তৈরি করেছিলেন, চোলেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। এছাড়া আরো বিভিন্ন যদি আমরা মন্দির দেখি, বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দির তো অবশ্যই তোমার
নির্মাণ করেছিলেন রাজারাজ। তার সঙ্গে আরো বিভিন্ন মন্দির এখানে ছিল, যেমন বীরেশ্বর মন্দির তৃতীয় কুলুতঙ্গ নামক একজন তোমার চোল শাসক তিনি নির্মাণ করেছিলেন। তারপর বৃহদেশ্বরের মন্দির নির্মাণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল, বৃহদেশ্বরের মন্দির এটাও তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। এসব চোল শাসকদের দ্বারা বিভিন্ন মন্দির স্থাপত্য গড়ে উঠেছিল। কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল? প্রথমে একটা জিনিস তোমরা বলো উত্তর করার আগে, কোঠারি কমিশনটা কিসের সঙ্গে সম্পর্কিত? এই কোঠারি কমিশনটা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ছিল? কোঠারি কমিশনটাকে আমরা ভারতীয় শিক্ষা কমিশনও বলে থাকি। সাল 1964-তে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল ভারতের শিক্ষায় অগ্রগতি আনার জন্য। সেই কমিশনটার যিনি দায়ভার বা সভাপতি যাকে করা হয়েছিল তিনি হচ্ছেন ডি.এস. কোঠারি। তার নাম অনুসারে এই কমিশনটাকে কিন্তু কোঠারি কমিশনও বলে। কোঠারি কমিশন 1964-তে গঠন হয় এবং 66-তে তারা তার রিপোর্ট পেশ করেছিল। তো কোঠারি কমিশন আমরা দেখব 1966-তে রিপোর্ট পেশ করেছিল। কার রাসায়নিক নাম জিঙ্ক সালফেট? কার রাসায়নিক নাম জিঙ্ক সালফেট? জিঙ্ক সালফেট ZnSO4 জিঙ্ক সালফেট কার রাসায়নিক নাম? বলো বাবা, অ্যান্সার হবে এখানে কি? সেটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল হচ্ছে এর রাসায়নিক নাম। বাঙালির ইতিহাস আদি পর্ব বইটির লেখক কে? বাঙালির ইতিহাস আদি পর্ব এই গ্রন্থ থেকে আমরা বাঙালির ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই গ্রন্থটির লেখক কে? ইরফান হাবিব, নিহার রঞ্জন রায়, রামচন্দ্র শর্মা এবং সতীশচন্দ্র পাল। কি হবে এখানে উত্তর? কয়েকজন ব্যক্তির নাম দেওয়া আছে, এরা কিন্তু একজন ইতিহাসবিদ ছিলেন যারা ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলেন, ভারতের ইতিহাস সম্পর্কে তারা বিশেষ গবেষণা করেছিলেন। তো এখানে বাঙালির ইতিহাস আদি পর্ব নামক গ্রন্থটি কার লেখা? সেটা হচ্ছে নিহার রঞ্জন রায়, তিনি লিখেছিলেন এই গ্রন্থটি। কার শাসনকালে বা কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? বঙ্গভঙ্গ বাংলার শাসন কার্য বা বাংলায় বিপ্লবী কর্মকাণ্ডকে দমানোর জন্য, বাংলা শাসন কার্য পরিচালনার সুবিধার্থের জন্য লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন। ওকে, তো বঙ্গভঙ্গটা হয়েছিল কবে? সেটা হচ্ছে 1905 সালে হয়েছিল। লর্ড কার্জন তিনি এই বঙ্গভঙ্গটা করেছিলেন, কিন্তু পরবর্তীতে 1911-তে এসে বঙ্গভঙ্গটা রদ করা হয়েছিল। এবারে কে রদ করেছিল? কোন ভাইসরয় রদ করেছিল? সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ টু, তিনি রদ করেছিলেন এই বঙ্গভঙ্গটা। লর্ড হার্ডিঞ্জ সম্পর্কে আমরা জানি, তার সময় সেই 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল। তো লর্ড হার্ডিঞ্জের নামটা মনে রাখবে, তার সময় এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ছিল একটা। কে সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করে? দারুণ প্রশ্ন এটা। ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? রাইট অ্যান্সারটা কি হবে এখানে? হেকেল ব্যবহার করেছিলেন, অপশন বি, ইকোলজি শব্দটি প্রথম। স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা? আচ্ছা, স্ট্যাচু অফ ইউনিটি এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম যিনি উপপ্রধানমন্ত্রী, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের একটা মূর্তি। বল্লভভাই প্যাটেলের মূর্তি, যেটা ভারতের সবচেয়ে উচ্চতম মূর্তি। শুধু ভারতের নয়, সমগ্র পৃথিবীর উচ্চতম কোনো একটা স্ট্যাচু বা মূর্তি। ওকে, তো এই মূর্তিটির উচ্চতা কতটা? রাইট অ্যান্সার হচ্ছে এই মূর্তিটির উচ্চতা হচ্ছে 182 মিটার, স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা। এবং এই স্ট্যাচু অফ ইউনিটিটি কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত, গুজরাট রাজ্যে অবস্থিত এটা। ঠিক আছে, কাকে বা অশোকের শিলালিপিগুলো কে পাঠোদ্ধার করেছিলেন? অশোকের যে শিলালিপিগুলো ছিল সেটা কে পাঠোদ্ধার করেছিলেন?
অশোকের সময়ে আমরা 14টি মুখ্য শিলালিপি দেখতে পেয়েছি, 14টি মুখ্য শিলালিপি আমরা পেয়েছি অশোকের থেকে, এবং 7টি গৌণ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এবং এছাড়া অশোকের কিন্তু অনেকগুলো 13টি মতো তোমার হচ্ছে স্তম্ভলেখ ছিল, মুখ্য স্তম্ভলেখ। তো অশোকের 14টি শিলালিপি থেকে বিভিন্ন বিষয় সম্পর্কেও জানা যায়। এই সমস্ত বিষয়গুলো যিনি পাঠোদ্ধার প্রথম করেছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ 1837 সালে এটা আবিষ্কার করেছিলেন, বা 1837 সালে তিনি এই অশোকের শিলালিপিগুলোর পাঠোদ্ধার করেছিলেন। উলের পোশাক আমাদের শীতকালে গরম রাখে, কারণ কি? উলের পোশাক আমরা শীতকালে পরে থাকি বা কোনো ঠান্ডা অঞ্চলে গেলে আমরা পরে থাকি উলের পোশাক আমাদের শরীরকে গরম রাখার জন্য। তো উলের পোশাকটা কেন আমাদের শরীরকে গরম রাখে, কি কারণে? বেশি উষ্ণতার, এটা বেশি উষ্ণতার সৃষ্টি করে, এটা তাপ শোষণ করে, দেন হচ্ছে আমাদের শরীর থেকে তাপ বার হতে দেয় না, আর বাইরের ঠান্ডা বাতাস ঢুকতে দেয় না। দেখো সবকটা ফ্যাক্টর কিন্তু একটু একটু কাজ করে এখানে, কিন্তু সবচেয়ে বেশি যে কারণটা আমরা দেখাতে পারি উলের পোশাক আমাদের শরীরকে গরম রাখে, সে কারণটা কি? সেটা হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরে কিন্তু প্রচুর তাপ সৃষ্টি হয়, সেই তাপটাকে উলের পোশাক বাইরে বার হতে দেয় না। তো উলের পোশাক আমরা এই কারণে আমাদের শরীরকে শীতকালে গরম রাখি। TWS একাডেমি আমাদের একটা ছোট্ট সংস্করণ, যেখানে তোমরা ভর্তি হয়ে বিভিন্ন ব্যাচে পড়তে পারো, একদমই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারো। সেখান থেকে বর্তমানে বিভিন্ন ব্যাচ চলছে আমাদের TWS একাডেমিতে। কি কি ব্যাচ চলছে এখানে দেওয়া হয়েছে, এএনএম জিএনএম ক্র্যাশ কোর্স, ফাউন্ডেশন, এবং এই সমস্ত ব্যাচগুলো আমাদের TWS একাডেমিতে বর্তমানে অনগোয়িং চলছে। এখানে রেলওয়ে ফাউন্ডেশনে কিছুদিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। তো ক্লাস শুরু, যদি একদমই ক্লাস প্রথম থেকে তোমরা দেখতে চাও রেলওয়ে ফাউন্ডেশন এন্ড এসএসসি ব্যাচে, তো অবশ্যই তোমরা এখনই TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, অ্যান্ড নিজের নাম এনরোল করে এখান থেকে পড়াশোনা কন্টিনিউ করে দাও। সময় স্বল্প সময়ের মধ্যে বেস্ট প্রিপারেশন নিতে TWS একাডেমি কিন্তু সেরা চাকরির প্রস্তুতি নেওয়ার প্রতিষ্ঠান। এখানে তোমাদের প্রিপারেশন দেওয়া হচ্ছে কয়েক বছর ধরে, এবং অভিজ্ঞতা সম্পন্ন টিচাররা এখানে ক্লাস করাচ্ছে। অবশ্যই তোমরা উপকৃত হবে আমাদের ক্লাসগুলো করে। ওকে, তো TWS একাডেমি অ্যাপটি সকলে চেক করবে। পরের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইয়ং ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক, আর ভগৎ সিং। দেখে শুনে অ্যান্সার করো। ইয়ং ইন্ডিয়া পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে? ইয়ং ইন্ডিয়া পত্রিকাটা একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল, এটা হচ্ছে ইংরাজি সাপ্তাহিক। এই পত্রিকাটি 1919 সালে প্রকাশিত হয়। তো ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল? 1919 সালে প্রকাশিত হয়। এবং এই ইয়ং ইন্ডিয়া পত্রিকাটির যিনি প্রকাশক ছিলেন তিনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। আচ্ছা, মহাত্মা গান্ধী পরবর্তীতে আরো একটা পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন, যেই পত্রিকাটির নাম হচ্ছে হরিজন। হরিজন পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন পরবর্তী সময়। হরিজন পত্রিকাটি তিনি 1933 খ্রিস্টাব্দ নাগাদ এই পত্রিকাটি তিনি প্রকাশ করেছিলেন। হরিজন, এইটাও প্রকাশক ছিলেন কে? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। শাল এক ধরনের ড্যাশ উদ্ভিদ। শাল গাছ কি ধরনের উদ্ভিদ? আচ্ছা, শাল গাছ আমাদের ভারতে একটা বিশেষ অংশ জুড়ে শাল গাছ দেখা যায়, আমাদের পশ্চিমবঙ্গেরও বিশেষ একটা শাল গাছের অরণ্য দেখা যায় ভালোভাবে। তো শাল গাছ কি ধরনের এক ধরনের উদ্ভিদ, বা কোন ধরনের অরণ্যে আমরা শাল গাছ দেখতে পাই সাধারণত? রাইট অ্যান্সার কি হবে এখানে? এখানে রাইট অ্যান্সার হবে পর্ণমোচী উদ্ভিদ। শাল হচ্ছে একটা বিশেষ ঋতুতে পর্ণমোচন করে থাকে। শাল হচ্ছে একটা পর্ণমোচী উদ্ভিদের মধ্যে আসে। হাইড্রার শ্বাসতন্ত্রের নাম কি? হাইড্রা কিভাবে তার শ্বাসকার্য চালায়? ফুলকা, দেহতল, মিউকাস, পর্দা অ্যান্ড অতিরিক্ত শ্বাসযন্ত্র। হাইড্রা হচ্ছে জলজ, তাই তো? তো হাইড্রা সাধারণত তার শ্বাসকার্য কিভাবে চালায়? হাইড্রার শ্বাসকার্য সম্পন্ন হয়ে থাকে দেহতলের মাধ্যমে। হাইড্রার শ্বাসাঙ্গের নাম দেহতল। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসাবে কে মনোনীত হয়েছিলেন? আচ্ছা, এখান থেকে প্রশ্ন কিন্তু খুবই পড়ে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?
বর্তমান রাজ্যপালকে আর প্রথম মহিলাকে রাজ্যপাল। তো প্রথমে আমরা একটা জিনিস দেখি, প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রথম রাজ্যপাল ছিলেন সি গোপালাচারী বা চক্রবর্তী গোপালাচারী, ইনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। আচ্ছা, বর্তমানকে, বর্তমান রাজ্যপালকে, সেটা হচ্ছে সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস হচ্ছেন বর্তমান আমাদের রাজ্যপাল। আচ্ছা, আরো একটা জিনিস, প্রথম মহিলাকে, প্রথম মহিলা রাজ্যপালকে, এটাও পরীক্ষায় আসে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে, সেটা হচ্ছে পদ্মজা নাইডু। ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। ভারত সরকারের অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়? অর্থ বিল, আচ্ছা, অর্থ বিল সম্পর্কে ভারতীয় সংবিধানের কোথায় বর্ণিত হয়েছে? 110 নং ধারায় অর্থ বিল আছে বা অর্থ বিলের সংজ্ঞা আছে, এটাও মনে রাখবে। 110 নং ধারায় অর্থ বিল আর 280 নং ধারায় হচ্ছে অর্থ কমিশন, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো অর্থ বিলটা কোথায় উত্থাপিত হয়ে থাকে? অর্থ বিলটা উত্থাপিত হয় লোকসভাতে উত্থাপিত হয়। কর্কট ক্রান্তিটা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, আমরা জানি 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, একদমই মুখস্থ রাখতে হবে 8টি রাজ্যের নাম তোমাদের। কি কি একটু বলে রাখি, গুজরাট, পশ্চিম দিকে থেকে শুরু করছি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অ্যান্ড ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এর ভিতরে কোন রাজ্যটা বাদ যাচ্ছে? সরি, কোন রাজ্যের উপর দিয়ে গেছে? সেটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এখান থেকে গেছে। বারাবার শিলালিপিতে কোন শাসকের নাম পাওয়া যায়? বারাবারটা হচ্ছে এটা একটা গুহা, যেটা তোমার বিহারে অবস্থিত, বিহারে অবস্থিত। এবং এখানে গুহা কেটে কিন্তু এখানে গুহা কেটে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে বা সেখানে শিলালিপি নির্মাণ করা হয়েছে। তো এই যে বারাবার গুহা, এখানে আমরা বৌদ্ধ বিভিন্ন স্ক্রিপ্ট দেখতে পাই। এই বারাবার গুহায় অ্যাকচুয়ালি বিহারে অবস্থিত, অ্যান্ড এটা অশোকের সম্পর্কে এখান থেকে আমরা কিন্তু জানতে পারি এই শিলালিপি থেকে। দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি? দাঁতের সবচেয়ে কঠিনতম অংশ কোনটি? সেটা হচ্ছে এনামেল, হচ্ছে দাঁতের কঠিনতম অংশ। কে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন? রাষ্ট্রগুরু কাকে বলা হয়? ইন্টারেস্টিং একটা প্রশ্ন ডিয়ার স্টুডেন্টস। রাষ্ট্রগুরু কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, গোপাল কৃষ্ণ গোখলে অ্যান্ড উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আরেকটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? সেটা হচ্ছে এস.এন. ব্যানার্জি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় কোনটি? মৌলিক অধিকার, বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার আছে 6টি। একটু বলে রাখি 6টি মৌলিক অধিকার কি কি। 6টি মৌলিক অধিকার হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার অ্যান্ড আরেকটি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই 6টি অধিকার হচ্ছে বর্তমানে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, যেগুলি ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নং ধারার মধ্যে বর্ণিত আছে এবং পার্ট 3 এর মধ্যে আছে। তো এখানে কোনটি ভারতের সংবিধানে স্বীকৃত একটা মৌলিক অধিকার নয়? সেটা হচ্ছে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার একটা মৌলিক অধিকার নয়। টিডব্লিউএস একাডেমিতে বিভিন্ন ব্যাচ তোমরা চেক করতে পারো, এখান থেকে তোমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারো, সুন্দর ক্লাস সেখানে স্যারেরা করাচ্ছে তোমাদের। সো টিডব্লিউএস একাডেমি ডাউনলোড করো আর নিজের যে কোনো পছন্দের ব্যাচে এনরোল করো নাম, পড়াশোনার বেস্ট প্রিপারেশন বা চাকরির বেস্ট প্রিপারেশন টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে নিতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হোমওয়ার্কের অ্যান্সার সকলে কমেন্টে জানিয়ে যাবে, কি হোমওয়ার্কটার উত্তর হবে কমেন্টে সকলে জানাবে। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে ভালো থাকবে, পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।